সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। নানা স্বাদের বিভিন্ন সাহিত্যিকের ক্লাসিক গল্প নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে। আজ পড়ব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প মধুবন্তী। গল্পটা পুরো শোনার অনুরোধ রইল এবং গল্প শুনে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দুধারে কলোনি, মাঝখান দিয়ে বাঁধের মতো বেরিয়ে গেছে রেলের লাইন। কিন্তু ওটা কেবল বাঁধই নয়, দুটো পৃথিবীকে যেন একেবারে আলাদা করে রেখেছে। পূবের দিকে উঁচু ডাঙা জমি, ঝাউ আর নারকেলের বন, কৃষ্ণচূড়া আর অশোক ফুলে একাকার, লাল কাঁকড়ের মনোরম ছায়া ঘেরা পথ, কোথাও কোথাও পিচ ঢালা, তার ভেতরে ছোট বড় নতুন শৌখিন বাড়ি, কোনোটার সামনে গ্যারাজ। কাদের একটা বিরাট বাগান ছিল, সেইটে ভেঙে এক টুকরো অভিজাত উপনগর গড়ে উঠেছে। কলকাতায় যাওয়ার জন্যে দুটো বাস রুট পাওয়া যায় এখান থেকে। আমি এসেছিলাম এখানেই। দিনটা রবিবার। ইন্স্যুরেন্সের এক পরিচিত ভদ্রলোক নতুন বাড়ি করেছেন। বিকেলে চা খেতে ডেকেছিলেন। চা খেতে খেতে সন্ধে নামল। দক্ষিণের গোল বারান্দার টবে ফুলগুলো খুশি হয়ে উঠল বসন্তের হাওয়ায়। ঝাউয়ের পাতায় সমুদ্রের শব্দ উঠতে লাগলো। ভদ্রলোকের বিদুষী গুণবতী স্ত্রী সেতার শোনালেন। তার 5 বছরের ছেলে নির্ভুল ইংরেজি আবৃত্তি করলে। বললুম, কলকাতায় বদ্ধ গলিতে থাকি, এখানে এসে যেন নিঃশ্বাস ফেলে বাঁচলুম, যেতে ইচ্ছে করছে না। ভদ্রমহিলা হেসে বললেন, বেশ তো, থেকে যান না, আমি মুরগির ব্যবস্থা করি। আহ্বান লোভনীয়, তবুও উঠে পড়তে হলো। বললুম, নেমন্তন্ন মনে থাকবে, কিন্তু আর একদিন আসবো। স্টেশন একটু ঘুরে যেতে হয়, বাস স্টপটাই কাছে পড়ে। আমাকে খানিক দূর এগিয়ে দিয়ে বিদায় নেবার সময় ভদ্রলোক দুঃখ করে বললেন, নতুন গাড়িটা এখনো ডেলিভারি পায়নি, নইলে কারই আপনাকে কলকাতা পৌঁছে দিতুম। আমি আরও বিনীত হয়ে বললুম, ফাঁকা বাসে 1 ঘন্টার মধ্যে কলকাতায় চলে যাব, আমার কোনো অসুবিধা হবে না। একটা বট গাছের নিচে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি। তখন আমার মনে পড়ল, রেল লাইনের ওপারেই তালডাঙা কলোনি। নীরদ আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়েছিল অনেকক্ষণ। বলেছিল, বেশি খুঁজতে হবে না, বাবার নাম করলেই লোকে দেখিয়ে দেবে। পারেন তো যাবেন একদিন। ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম, সবে 7টা বেজেছে। 10টা পর্যন্ত বাস চলে এ রুটে। হাতে অনেকখানি সময় আছে। একবার দেখা করে এলে মন্দ হতো না। টিনের বাক্স মাথায় করে একজন রুটিওয়ালা চলেছিল, তাকেই জিজ্ঞেস করলুম। আঙুল বাড়িয়ে দেখিয়ে দিলে লোকটি। ওই রেলওয়ে গুমটি দেখতে পাচ্ছেন বাঁদিকে, ওইটা পেরিয়ে সামনেই তালডাঙা কলোনি। বেশিক্ষণ হাঁটতে হলো না, কিন্তু গুমটি পার হতেই দেখতে পেলুম একেবারে আলাদা পৃথিবীতে এসে পৌঁছেছি। পায়ের তলা থেকে সরে গেছে পিচের রাস্তা, শুরু হয়েছে কাঁচা মাটির পথ। ঝাউ কিংবা কৃষ্ণচূড়া কোথাও নেই। কয়েকটা বাবলা গাছ শাঁ শাঁ করছে হাওয়ায়। আর দুধারের নাবাল জমিতে পায়ে চলা পথের গোটা কয়েক সরীসৃপ রেখা নেমে গেছে। দূরে কাছে মিটমিট করছে আলো। তালডাঙা কলোনি। আগে জবরদখল ছিল, কিছুদিন আগে পাট্টা করে দেওয়া হয়েছে। নীরদ বলেছিল, বটগাছের তলায় পান বিড়ির দোকান, তার পাশ দিয়েই। বটগাছটা পাওয়া গেল আরও 5 মিনিট হাঁটবার পর। আবছা অন্ধকারে এর মধ্যেই হোঁচট খেয়েছি একবার। জুতো ছাড়িয়ে ধুলো উঠেছে ধুতিতে। বর্ষাকালের অবস্থাটা কল্পনা করা গেল না। একবার মনে হলো ফিরে যাই, দিনের আলোয় আসা যাবে আর এক সময়। কিন্তু কেমন জেদ চাপল। আর তাছাড়া দক্ষিণের গোল বারান্দায় সেই হাওয়া, সেতারের সেই মধুবন্তী রাগ আমার কেমন নেশা ধরিয়ে দিয়েছিল। মনে পড়ে গিয়েছিল লণ্ঠন ধরে জয়াকে খাল পার করে দিয়ে
থেমে দাঁড়িয়ে পড়েছিলাম হিজল গাছটার তলায়। জয়ের একখানা হাত মুঠোয় চেপে ধরে বলেছিলুম, পাশ করলেও চাকরি বাকরি জোটাতে আমার আরও 3-4 বছর লাগবে। এর মধ্যে তুমি ফস করে আর কাউকে বিয়ে করে ফেলবে না তো? কিশোরী জয়ের হাত কেঁপে উঠেছিল, চোখ দুটো বুজে এসেছিল একেবারের জন্য। প্রায় নিঃশব্দে বলেছিল, না। তারপর প্রায় ছুটে মিলিয়ে গিয়েছিল অন্ধকারের ভেতর। আমাকে আর ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হয়নি। দিদি বিয়ে করেনি, নিরুদ বলেছিল। আর বিয়ে দেবেই বা কে বলুন? যে অবস্থায় চলে আসতে হলো। জয়া কি কথা রেখেছে? সেই হিজলতলার সন্ধ্যাটাকে কি এখনো মনে আছে তার, এই 12 বছর পরেও? কিন্তু আমি তো। চমক ভাঙল, দেখি বটগাছের নিচে পান বিড়ির দোকানটার সামনে দাঁড়িয়ে আছি চুপচাপ। আমার মুখের উপর 3-4টি মানুষের বিস্মিত দৃষ্টি। হোগলা পাতায় ছাওয়া টিনের ঘর, শুধু পান বিড়ি নয়, চায়ের ব্যবস্থা আছে। একটা বয়ামে গোটা কয়েক মোটা মোটা বিস্কুটও দেখা গেল। কেরোসিনের টেমি জ্বলছে মশালের মতো আলো ছড়িয়ে। সেই আলোয় লোকগুলোকে অদ্ভুত অবাস্তব দেখাচ্ছিল। বাঁশের একটা মাচায় বসে ছোট ছোট কাঁচের গ্লাসে চা খাচ্ছিল তারা। জিজ্ঞেস করলুম, যতীন মিত্রের বাড়িটা কোথায় বলতে পারেন? যতীন মিত্র নীরদের বাপ, পদ্য লেখে। হ্যাঁ, তার কথাই বলছি। বাঁদিকে রাস্তাটা দিয়া যান, একটু হাঁটলেই একটা খেজুর গাছ পাইবেন। তার পূব দিকের কবরখানা। সাবধানে যাইবেন, বাড়ির সামনেই বাঁশের পোলটা কিন্তু ভাঙা। কয়েক বছর আগে চশমা নিয়েছি, একটু অন্ধকারে আর উঁচু নিচু ঠাহর পায় না আজকাল। বাঁশের নিচু মাঠ যেন কালি দিয়ে মাখানো, তার উপর আবার ভাঙা বাঁশের পুল। আমি থমকে গেলুম। একজন বললেন, কলকাতার ঠিক আসছেন? বললুম, হ্যাঁ। তাহলে তো মুশকিলে পড়বেন, একটু খাড়ান, আমি আওগাইয়া দিই আপনারে। চা শেষ করে দোকানদারকে একটা আনি দিলেন ভদ্রলোক। আমাকে বললেন, আসেন। বললুম, আপনি আবার কষ্ট করে? আরে কষ্টটা কি, নতুন লোক আসছেন, অন্ধকারে পোল থেকে পইরা হাত পা ভাঙবেন নাকি শেষে? লন, হাঁটেন। একটা ছোট টর্চ জেলে এগোলেন ভদ্রলোক। আমি ওকে অনুসরণ করলুম। উঁচু নিচু রাস্তা, এখানে গর্ত, ওখানে স্যাঁতস্যাঁতে ভিজে মাটি, একধারে খানিকটা জলার মতো, তাতে ঘন হোগলার বন হাওয়ায় খড়খড় করছে। বাঁশের পুলের এখনো দেখা পায়নি, কিন্তু এ পথে এমনিতেই আমার হাত পা ভাঙতে পারত। খুব সাবা ছিল হোগলার বন্ডায়, আমরাই গোটা কুড়ি মারছি। আমার শরীর শিউরে উঠল। বিষধর? হ, গোখুরো, শামুক ভাঙ্গা, মানুষও খাইছে জন্দুই। এখনো আছে? 2-10টা কি আর নাই? ভদ্রলোক হেসে উঠলেন। অগৌ তো থাকতে হইব, আমরা ওদের জায়গা দখল কইরা লইছি, ওরা যাইবে কই কন? সাপ আসিল, শীতকালে চিতাবাঘ আসত, বুনা শুয়োরও দেখছি এইখানে। এখন আমাগো পাল্লাই পইরা ওরাও আমাগো মতো এই বাস্তুহারা হইছে। স্বচ্ছন্দে রসিকতা করলেন লোকটি। আরো জোরালো হয়ে উঠল হাসির আওয়াজ। আমার মনে হলো হোগলা বনের জলকাদার মধ্যে কি একটা ছপছপ করে চলে গেল। আমি একেবারে ওর পাশে চলে এলুম। তার থেকেও ভালো জিনিস পাইছি আমরা, মরার হাড়, মাথার খুলি। যে রাস্তা দিয়ে আসলেন ওইখানে আগে কত যে খুন আর ডাকাতি হইতো ঠিক নাই। খুন কইরা এখানে পুইত্তা রাখতো, শিয়াল শকুনেও টের পাইতো না। এই হোগলা বন হাতাইলেই মানুষের মাথা পাইবেন। চমৎকার! সাপ, বাঘ, বুনো শুয়োর, খুন, স্যাঁতস্যাঁতে জলা জমি। বাড়ি বাঁধবার মতো ভালো জায়গা বেছে নিয়েছেন যতীন কাকা।
ওপারের গোল বারান্দায় যে বসন্তের হাওয়ায় আমার রোমাঞ্চ হচ্ছিল, এপারে সেই হাওয়ায় হাড় কাঁপিয়ে দিতে চাইল। মনে হলো দিগন্ত ছাওয়াই জলা জমিটার বিষাক্ত নিঃশ্বাস আমার গায়ে এসে লাগছে। যতীন মিত্তির কেউ হয় নাকি আপনার? ভদ্রলোক প্রশ্ন করলেন। কাকা, গ্রাম সুবাদে। ভারী মজার লোক ওই বুড়ায়, দিন রাত্রির পদ্ম লিখতে আসে, গেলে আর সারার নাই, শুনাইব। খচ করে একটা ব্যথা বিঁধল। গ্রামে ছেলেবেলায় এই কবিতা লেখার জন্যেই আমাদের কাছে পরম বিস্ময়ের বস্তু ছিলেন যতীন কাকা। পুরনো মানসী ও মর্মবাণী খুলে দিয়েছিলেন, তাতে তার কবিতা ছাপা হয়েছে। নীরবে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম, আশ্চর্য এই যতীন কাকা, সারা জীবন কিছুই করলেন না, কেবল কবিতা লিখেই কাটালেন। এতদিনে হয়তো 1010 কবিতা জড়ো হয়েছে ওর ভাণ্ডারে। মানসী ও মর্মবাণীর সঙ্গে ওরও যুগ শেষ হয়েছে। আমাদের কলেজ জীবনে ওর কবিতা শুনলে হাসি পেত। তপন হাসিল, সুবাস ভাসিল, আসিলেন উষারানী। কিন্তু তবু গ্রামের লোক ওকে কি শ্রদ্ধাই করত। উনি কবিতা না পড়লে গ্রামের কোনো অনুষ্ঠানই সেদিন সম্পূর্ণ হতো না। অথচ এখানে ওকে নিয়ে সবাই কৌতুক করে। এই যে পোল, সাবধানে আসেন। একটা কাদা মাখা খাঁড়ির মতো চলে গেছে হাত চয়েক নিচ দিয়ে, তার উপরে বাঁশের সাঁকো। আমি বরিশালের ছেলে, 12 বছর আগেও এদের সঙ্গে আমার পরিচয় ছিল, কিন্তু 12 বছরে বদলে গেছি অনেক। এখন চশমা সত্ত্বেও অন্ধকারে উঁচু নিচু দেখতে পাই না। এখন আর এমন সাঁকোর ওপর দিয়ে আমার হাঁটবার অভ্যাস নেই। ধরুনির ভাঙা বাঁশ আর ঝুলে পড়া গোটা কয়েক পাটাতনের দিকে তাকিয়ে আমার রোমাঞ্চ হলো। আসেন, খুব সাবধানে আসেন, দেখা পা ফেলবেন। টর্চের আলো আমার ওপর রেখে ভদ্রলোক নিজে অন্ধকারেই পেরিয়ে চললেন। আর একটু, ব্যাস, এই তো আয়সা পড়লেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবার আগেই টর্চের আলো ফেলে বললেন, ওই সামনের ঘর, গিয়া ডাক দেন। ধন্যবাদ দেবারও সময় পেলুম না। এর মধ্যেই পুলের অর্ধেক পার হয়ে গেছেন ভদ্রলোক। মচমচ করে শব্দ উঠছে ভাঙা বাঁশের। একটা পুরনো লণ্ঠন হাতে বেরিয়ে এলেন যতীন কাকাই। ঠিক সেই চেহারা, একটু কুঁজো হয়ে গেছেন, আর কপালে অনেকগুলো রেখার কুঞ্চন। মাথার চুলগুলো ধবধবে সাদা। চশমার পুরো লেন্স দুটো ম্যাগনিফাইং গ্লাসের মতো ঝকঝক করছে। আমাকে আবার বলতে হলো, আমি চিত্ত, দক্ষিণ পাড়ার মাখন দত্তের ছেলে। তুই? যতীন কাকা এমন একটা করলেন যে আর্তনাদের মতো মনে হলো। এগিয়ে গিয়ে পায়ের ধুলো নিলুম। যতীন কাকা আশীর্বাদ পর্যন্ত করলেন না। লণ্ঠনটা আমার মুখের উপরে ধরে চুপ করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, খুব বদলাইয়া গেছোস। আমি হাসলুম। আপনার চুলগুলোও সব সাদা হয়ে গেছে। তা গেছে, বাঁচিয়া আছি এখনো, এই যথেষ্ট। বস। বারান্দার একটা তক্তপোষ, কাঁচা মাটির দাওয়ায় তার পায়ার ইঁটগুলো প্রায় বসে গেছে। তার উপরে জীর্ণ একটা মাদুর পাতা। খুব সম্ভব গরমের সময় নীরদ কিংবা কাকা এখানে ঘুমন। বসলুম। জয়ের কথাটা জিজ্ঞাসা করতে পারছি না। বললুম, নীরদ কোথায়? তার তো স্টেট ট্রান্সপোর্টের চাকরি, আসতে 10টার আগে না। তোর কথা শুনেছি নীরদের মুখে, ভালো চাকরি পাইছস, শুনিয়া খুব আনন্দ হইল। থাকোস কই? রাস্তার নাম করলুম। যাওক, ভালোই আছস তাহলে। বললুম, ভালো আর কোথায়,
কলকাতায় যা খরচ তাতে 400 টাকা মাইনেতে কুলায় না। যতীন কাকা হাসলেন। কলকাতায় খরচ খুব। আপনারা ভালো আছেন সবাই? খারাপ থাকুন কেন? শিয়ালদার অবস্থা দেখছি, ট্রানজিট ক্যাম্পের অবস্থাও দেখছি, তার গো তুলনায় তো স্বর্গেই আসি। যতীন কাকা আবার হাসলেন। কিন্তু তুই তো দেখি আজকাল একেবারে কলকাতার কথা কস, দেশের কথা ভুলিয়া গেছস নাকি? আমি অস্বস্তি বোধ করলুম। না, মানে অনেকদিন অভ্যেস নেই। অভ্যাস। যতীন কাকা মাথা নাড়লেন। লণ্ঠনের লালচে আলোয় সাদা চুলগুলো আর ম্যাগনিফাইং গ্লাসের মতো পুরু লেন্স দুটো ঝকমক করে উঠল। তা এইখানে কোথায় আসছিলি? কেন জানি না সত্যি কথাটা ঠোঁটের ডগায় এসেও থমকে গেল। বললুম, এদিকে একটু সামান্য কাজ ছিল, তা ভাবলুম একবার দেখা করেই যাই আপনাদের সঙ্গে। তা বেশ করছস। যতীন কাকা একটু চুপ করে রইলেন, তারপর বললেন, শুনলাম তুই নাকি লেখক হয়স। বললুম, সে কিছু না, সামান্য কিছু লিখি। তা আপনি এখনো কাব্যচর্চা করেন তো? বলেই অনুতাপ হলো। সেই ভদ্রলোকের কথা মনে পড়ল, যাকে পান কবিতা শোনান, একবার আরম্ভ করলে আর ছাড়তে চান না। এবার যদি আমাকে শোনাতে আরম্ভ করেন। আশঙ্কা করেছিলুম, নিরাশ হতে হলো। সেদিক দিয়ে গেলেনই না যতীন কাকা। আরে বুড়া মানুষের আবার কবিতা, কাজকর্ম তো নাই, ওই সব নিয়েই একরকম সময় কাটে। ভয়টা গেল, কিন্তু খুশি হতে পারলুম না। কল্পনা করেছিলুম যতীন কাকা আমাকে পেলেই কবিতা পড়তে শুরু করবেন, নিজের লেখায় নিজেই ছেলে মানুষের মতো উচ্ছ্বসিত হয়ে উঠবেন, বলবেন, কেমন এইখানে আইডিয়াটা ভালো হয় নাই? খুব ইন্সপায়ার্ড হইয়া লেখছি। কাল রাত্রিরে বুঝলি হঠাৎ ঘুম ভাঙা গেল, আর ঘুম আসে না। তখন উঠা বসলাম, জানলা দিয়া দেখি হিজুল গাছটার মধ্য দিয়া চাঁদের আলো। কিন্তু যতীন কাকা কিছুই করলেন না। এই কলোনির বেরসিক লোকগুলোকে তিনি জোর করে কবিতা শোনাবেন, অথচ আমি লেখক জেনেও এতটুকু উৎসাহ দেখা গেল না ওর মধ্যে। অনুভব করলুম কোথায় যেন একটা ব্যবধান তৈরি হয়ে গেছে, সুরে মিলছে না। জলা মাঠের ওপর কালিঢালা অন্ধকারে হু হু করে বাতাস বইছে, খেজুর গাছের পাতা নড়ছে পেতনির চুলের মতো। দূরে বাঁধের ওপর দিয়ে একটা কালো ট্রেন ছুটে চলেছে যেন নিয়তির দিকে। শেয়ালের কোরাস উঠল। সমস্যারে তার জবাব দিলে কলোনির কুকুরের দল। মনে হলো আমি উঠে পড়তে পারি, আর বসবার দরকার নেই। আমি কেন এসেছিলাম এখানে? ওদের খবর নিতে। 12 বছরের মধ্যে সে খবরে আমার দরকার পড়েনি। সহানুভূতি জানাতে তার দরকার হলো না। যতীন কাকা পাল্টা আমাকে সহানুভূতি জানালেন। ঠিকই, কলকাতায় খরচ খুব। যতীন কাকার কবিতা শুনে বিব্রত হতে, কিন্তু যতীন কাকা আমাকে তার হাত থেকে নিষ্কৃতি দিয়েছেন। নীরদ ভদ্রতা করে আসতে বলেছিল, আমিও ভদ্রতা করে বলতে পারতুম, যাব, নিশ্চয়ই যাব। এমন অর্থহীনভাবেই কষ্ট করে আসার দরকার ছিল না। আর সত্যি কি আসতুম? ওই দক্ষিণের গোল বারান্দায় যদি ঝাউয়ার ফুলের টব কাঁপানো বাতাসটা না বইতো, যদি সেই ভদ্রমহিলার সেতারে মধুবন্তী রাগ আমার মোহ না জাগাতো, যদি সেই হিজলতলাটা
আমার মনে না পড়তো? বুকের ভেতর ছোট একটা ঘন্টা পড়লো হঠাৎ। জয়া এসেছে বাইরে থেকে। কে আসছে বাবা? চিত্ত আসছে, দক্ষিণ পাড়ার চিত্ত। চিত্তদা? আরে কি ভাগ্য আমাদের! দাওয়ায় লণ্ঠনটা রাখা ছিল, তার সেই লালচে আলোয় আমি জয়াকে দেখলুম। সেদিনকার কিশোরী নয়, 26 বছরের জয়া। কোমরে শক্ত করে বাঁধা ডুরে শাড়ি, খালি পায়ে ভিজে মাটি জড়ানো। লণ্ঠনের আলো নিচে থেকে সম্পূর্ণ মুখে পড়েনি। একটা বিচিত্র আলো ছায়ায় মুখখানাকে অনেক দূরের আর অনেকখানি অচেনা বলে মনে হলো। শুধু অদ্ভুত চওড়া লাগলো সাদা কপালটা। একটা সিঁদুরের ফোঁটা না থাকায় কি বেমানান দেখাচ্ছে জয়াকে। এক কোণ থেকে একটা ছোট মোড়া টেনে বসে পড়ল জয়া। কখন আসলেন চিত্তদা? জয়ার দিকে তাকাতে পারছি না। আমি তো কবে ভুলে গিয়েছিলাম, কিন্তু 12 বছর আগেকার সন্ধ্যাটাকে এখনো কি মনে রেখেছে জয়া? এখনো কি অপেক্ষা করে আছে আমার জন্যে? আছেন ভালো? চলছে একরকম। রাস্তা চিনিয়ে আসলেন কেমন করিয়া? অসুবিধা হয় নাই? চায়ের দোকান থেকে এক ভদ্রলোক এগিয়ে দিলেন। ও, যতীন কাকা বললেন, চিত্তরে একটু চা করিয়ে দে, খাইতে আর দিবি কি? একটু সুজি। বললুম, না না, ওসব কিছু দরকার নাই, আমি চা খেয়েই এসেছি এখুনি। দত্তনগরে আসছিলেন বুঝি? জয়া হাসল। আমি জয়ার দিকে তাকালুম। লণ্ঠনের আলোয় চওড়া সাদা কপালটা চকচক করছে, চোয়াল ওঠা শ্রীহীন মুখ। জয়ার বয়স এখন 26-এর কাছাকাছি। অনেক তিক্ত অভিজ্ঞতা পার হয়ে মুখে এখন সতর্ক কঠিনতা, শীতল ক্লান্ত চোখের দৃষ্টি। আমাকে সত্যি কথাই বলতে হলো। হ্যাঁ, একটা চায়ের নেমন্তন্ন ছিল। তাই কন, নইলে কি আর আসতে নেই এখানে? কেন আসতে নেই? হঠাৎ যেন হাওয়াটা বন্ধ হয়ে গেছে, ভারী গরম লাগলো। রুমাল দিয়ে কপালটা মুছে ফেলে বললুম, এমনিও কি আসতে পারি না? জয়া আবার হাসল। 5 বছরের মধ্যে তো আসেন নাই। আবার জবাব ছিল, ঠিকানা জানতুম না, কিন্তু সে কৈফিয়ত যতীন কাকাকে দিতে পারি, জয়াকে কি বলবো? আমিও তো ওকে নিজে থেকে অপেক্ষা করতে বলেছিলুম। খোঁজ নেবার দায় ছিল আমারই। যতীন কাকাই জবাব দিলেন আমার হয়ে, কাজের মানুষ, আসবে কেমনে? ভালো চাকরি করে, তার উপর লেখক হয়েছে, কত ব্যস্ত। জয়া মাথা নাড়ল। তা ঠিক, এইখানে আজ আসলেন, তাতেও কতখানি সময় নষ্ট হইল। আমি যেন ঠিক এই কথাটার জন্যেই অপেক্ষা করছিলাম। অনাবশ্যকভাবে আসবার জেদ টানার আর অর্থ নেই কোনো। ওদের তরফ থেকে যেটুকু ভদ্রতা দরকার তার পালা শেষ হয়ে গেছে। আরও একটা জিনিস বেশ স্পষ্ট বুঝতে পারছি, এখানে দক্ষিণের বারান্দা নেই। ঝাউ পাতায় সমুদ্র মর্মর তুলে এখানে বাতাস আসে না। সেতারে মধুবন্তী রাগ এখানে 12 বছর আগেকার স্মৃতিকে স্বপ্ন করে তোলে না। যে প্রতিশ্রুতি জয়াকে আমি দিয়েছিলুম দক্ষিণের বারান্দা, তা আমায় মনে পড়িয়ে দিয়েছে। কিন্তু সে অভিজ্ঞান এখানে লুকিয়ে আছে হোগলা বনের কালো কাদার নিচে, যেখানে খুন হওয়া মানুষের হাড়ের টুকরো ছাড়া আর কিছুই হাতে ঠেকবে না। আমি দাঁড়িয়ে পড়লুম। না না, সময় আর কি নষ্ট হবে? এখন 8:30 বাজে, 9:45-10টার মধ্যে কলকাতায় পৌঁছে যাব। আজ আসি।
যতীন কাকা একবারও বসতে বললেন না, আর একবারও অনুরোধ করল না জয়া। লণ্ঠনটা তুলে নিয়ে জয়া বললে, তবে চলেন, আগাইয়া দিই আপনারে, ভাঙা পোলটা তো পার হইতে পারবেন না। আমি যতীন কাকাকে প্রণাম করলুম। নিঃশব্দে আশীর্বাদ করলেন তিনি। 12 বছর আগে লণ্ঠন ধরে জয়াকে আমি খাল পার করে দিয়েছিলুম। আজ জয়া আমাকে পার করবার দায়িত্ব নিয়েছে। ভাঙা পাটাতনের দিকে চোখ রেখে সভয়ে পুল পেরোচ্ছি। শুনতে পাচ্ছি জয়ার তীক্ষ্ণ মিষ্টি গলার আওয়াজ, ডাইন দিকের বাঁশটা ধরেন, নিচে চোখ রাইখা আসেন, এইখানে খুব সাবধান, আর একটু। পুল পেরিয়ে এলুম। পায়ের নিচে সেই ভিজে মাটির পথ, পাশের হোগলা আর নলবনে খড়খড় করছে হাওয়া। ছপছপ করে তেমনি একটা আওয়াজ যেন শুনতে পেলুম আবার। কি আছে ওর ভেতরে? বুনো শুয়োর? গোখরো সাপ? নলবন কটকট করছে, না কাদার তলায় শব্দ উঠছে মরার হাড়ে। আমার ভয় করছিল, আর সেই ভয়টাকে ঠেকাবার জন্যই আমি বললুম, আর দরকার নেই জয়া, আমি এখন যেতে পারবো। পারবেন না, বড় অন্ধকার, রাস্তা পর্যন্ত দিয়ে আসি আপনারে। কিন্তু তুমি তো আবার একলা ফিরবে। আমাদের অভ্যাস আছে, তাছাড়া এইখানে সকলেই আমারে চেনে, ভয়ের কিছু নাই। না, ভয়ের আর কি আছে? কালীঢালা মাঠের এখানে ওখানে টিমটিমে আলো, হোগলা বনে বিচিত্র ধ্বনি তরঙ্গ, একটি মানুষ কোথাও নেই। দিনের আলোয় কেমন দেখাবে জানি না, রাত্রির অন্ধকারে শ্মশানের মতো মনে হচ্ছিল চারিদিক। রেল লাইনের উঁচু বাঁধের উপরে সিগন্যালের একটা চোখ জল জল করছিল কাল পুরুষের মতো। তুমি আজকাল কি করছো জয়া? চুপ করে পথ চলার অস্বস্তিটা কাটাবার জন্যে আমি জিজ্ঞেস করলুম। কি আর করি? জয়া আগে চলছিল, আমি ওর মুখ দেখতে পেলুম না। ছেলে মেয়েদের ছোট একটা স্কুল আছে, সেইখানে পড়ায়। মাইনে পাও? 3 জনে পড়ায়, 8-10 টাকা ভাগে পড়ে। 8-10 টাকা? মন্দ কি? জয়ার হাসির শব্দ কানে এলো। আধমন চাউলের দাম হয়। মন্দ কি, ভালোই আছে। আমার সহানুভূতি জানাবার দরকার নেই, কেউ তা চায়ও না। ওদের ভালো থাকার পৃথিবীটা আলাদা, আমার সঙ্গে সেখানকার হিসেব মিলবে না। আবার নিঃশব্দে এগিয়ে চলা। সামনে দিয়ে একটা শেয়াল চলে গেল পথ পেরিয়ে, একবার তাকিয়ে গেল আমাদের দিকে। দুটো চোখ একজোড়া সবুজ প্রদীপের মতো দপদপ করে উঠল। আমি অস্বস্তি বোধ করলাম। এখানে আগে বাঘ আসতো। তুমি কলকাতায় যাও না জয়া? যাই কখনো কখনো, নিরোধ নিয়ে যায়। বলতে যাচ্ছিলুম যেও আমাদের ওখানে, আর তখনই মনে হলো কি হবে অনাবশ্যক কথা বাড়িয়ে। সামনে চায়ের দোকানটা দেখা যাচ্ছে, একটু দূরেই সেই কেরোসিনের ডিবেটা মশালের মতো জ্বলছে। এবার আমি যেতে পারবো জয়া, বড় রাস্তা এসে পড়েছে। জয়া আমার কাছে এগিয়ে এলো, লণ্ঠনটা রাখলো মাটিতে। ওর মাথাটা ঝুঁকে পড়লো আমার বুকের নিচে। পা ছুঁয়ে প্রণাম করলো জয়া। এই একবারের জন্যে কেবল আমার মনে হলো, মাত্র এই মুহূর্তে জয়া কোমল নমনীয় হয়ে উঠেছে। মাত্র এই মুহূর্তে আমি ওর হাতখানাকে আবার টেনে আনতে পারি মুঠোর ভেতরে, বলতে পারি, কিন্তু কাছাকাছি কোথাও কুকুরের ডাক মুহূর্তটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিলে। সোজা কঠিন হয়ে দাঁড়ালো জয়া। তারপর অন্ধকার মাঠের মধ্যে দিয়ে ফিরে চলল। আবার একটা বিদায় সম্ভাষণও জানালো না। কিছুক্ষণ একা দাঁড়িয়ে থেকে আমি রাস্তার দিকে এগিয়ে চললুম।
এতক্ষণ সব সহজ স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ এমন অস্বাভাবিকভাবে কেন চলে গেল জয়া? ও কি আমাকে সময় দিয়েছিল? 12 বছর আগেকার মতো একটুখানি আকস্মিক সময়, যাকে চকিতের মধ্যে পেয়েও আমি হারিয়ে ফেললুম, আর সেই দুর্বলতার লজ্জাতেই এমন করে চলে গেল, ফিরে আর চাইল না আমার দিকে। চায়ের দোকান পেছনে ফেলে চলেছি, গুমটিটা দেখা যাচ্ছে। একবার পাশে অন্ধকার মাঠের দিকে দৃষ্টি মেলে দিলুম। অনেকগুলো আলো ছাড়া ছাড়াভাবে মিটমিট করছে এখানে ওখানে। ওর মধ্যে কোনটা যে জয়ার লণ্ঠনের আলো বোঝবার জো নেই। ওই ভাঙা পুলটা পেরিয়ে যাবার সাহস আর আমি রাখি না। হোগলা বনের তলায় মরা হাড়গুলো ওখানেই থাকুক। আমার পূবের দত্তনগরী ভালো। সেখানে দক্ষিণের গোল বারান্দায় বসে সেতার শুনতে শুনতে আমি জয়ার কথা ভাবতে পারবো। গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর এরকম আরও ভালো গল্প শুনতে চাইলে, যারা গল্প শুনতে ভালোবাসো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই। হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। বিদায়।